আসসালামু আলাইকুম। পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রের আজকে টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। পাকিস্তানকে সুপার ওভারে 5 রানে হারিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু টি-20 বিশ্বকাপে একটা বিরল ঘটনা, ইতিহাস যাই বলি না কেন আজকে তা করলো, তুলে ধরলো বিশ্ববাসীর কাছে। কেননা পাকিস্তানের মধ্যে একটা পরাশক্তিকে যুক্তরাষ্ট্র এভাবে ধবল ধলাই করবে এটা কিন্তু অনেকে জানা ছিল না। কারণ পাকিস্তানের যারা টিম ম্যানেজমেন্ট বা পাকিস্তানের যারা ফ্যান ফলোয়ার তারা কিন্তু এটা মনে মনে আইডিয়া করতে পারছিল। কেননা এবারের যে 2024 সালে কিন্তু পাকিস্তান লাস্টে সব মিলে 15টা টি-20 ম্যাচ খেলেছে, এর মধ্যে কিন্তু মাত্র 5টি টি-20 ম্যাচ তারা জয়লাভ করে। তো আজকে কিন্তু পাকিস্তান সুপার ওভারে অনেক বোকামি করে, বিশেষ করে অধিনায়ক বাবর আজম লাস্টে বোকামি করে, রেজওয়ান লাস্টে দিয়া 3টা হোয়াইট দেয়, মোহাম্মদ আমির সুপার ওভারে 3টা হোয়াইটে কিন্তু সে 3টা সিঙ্গেল নিতে আরো সহযোগিতা করে আমেরিকার ব্যাটারদের। তো পাকিস্তান কিন্তু এই ম্যাচে অনেক ভুল করেছে, এই জন্য কিন্তু তার খেসারত দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের বোলার নেট্রা ভেলকার সে কিন্তু প্রথম ইনিংসে 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 2টি উইকেট নেয়। তো সুপার ওভারে সে বল করতে আসে, সে কিন্তু ডান হাতি পেস বোলার না বাম হাতি পেস বোলার। তো বাম হাতি একটা পেস বোলার যদি আপনি সুপার ওভারে বল করতে আসে তাহলে আপনি যে একটা বাম হাতি ব্যাটসম্যান নামিয়েছেন ফখরুজ্জামান, তাকে কিন্তু আপনি ফেস করতে দিবেন, এটাই স্বাভাবিক। কারণ নেট্রা ভেলকার সে কিন্তু প্রথম বলটা ইফতেখারকে হোয়াইটের সীমানার মার্কারের অনেক বাইরে বলটা করে, তাও কিন্তু আম্পায়ার সেটা হোয়াইট দেয় নাই, রাইট বলে গণ্য করে। কারণ ইফতেখার বল করার আগে কিন্তু পাটা এক স্টেপ বাড়িয়ে না অফ স্টেপের বাইরে চলে যায়, এই জন্য আম্পায়ার হোয়াইট দেয়নি। তো সেই ক্ষেত্রে যদি এনে ফখরুজ্জামান থাকতো, যদি সে লেগ স্টেপের বাইরে বল করতো, আমরা জানি ফখরুজ্জামান কিন্তু লেগ সাইডে দিয়ে ভালো খেলতে পারে। তাছাড়া সে কিন্তু অবাধ্য উইকেট বল করতেছিল, রান উইকেট ডান হাতি ব্যাটসম্যানের জন্য। তো ফখরুজ্জামান যেহেতু বামহাতি ব্যাটসম্যান, নেট্রা ভেলকার যেহেতু বামহাতি পেস বোলার, তাকে কিন্তু অবাধ্য উইকেটে করতো। আর প্রথম থেকে ইনিংস থেকে কিন্তু সে রান উইকেটে বল করতেছে, তো সে কিন্তু ফখরুজ্জামানকে অবাধ্য উইকেট বল করতো। তখন কিন্তু সে ফখরুজ্জামানকে সেই সুবিধাটা দিতে পারতো না। আর যদি লেগ সাইডে বল করতো ফখরুজ্জামান কিন্তু একটি বা দুইটি 6 মারলে মারতে পারতো। আর পাকিস্তানের এই টিমের মধ্যে কিন্তু সবচেয়ে হাই হার্ড হিটার বা সুপার পাওয়ার আপনি যেটা বলেন না কেন, ফখরুজ্জামান থেকে কিন্তু কেউ বেশি ছক্কা মারতে পারে না। আর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম অন ডাউনে সাদাব খানকে কিভাবে রাখে আর ফেস করতে নেমে ওপেনিং এ সুপার ওভারে ইফতেখার কিভাবে স্ট্রাইকে থাকে সেটা আমার মাথায় আসতেছে না। কারণ পাকিস্তানের যে টিম ম্যানেজমেন্ট কোচ এত বিশ্বমানের হয়ে সাধারণ এই ভুলগুলা করে, যদি ফখরুজ্জামান থাকতো ম্যাচের ফলাফলটা অন্য হতে পারতো। ফখরুজ্জামানকে নিয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম, ওপেনার একটা ব্যাটসম্যান তাকে নিয়ে 2 ডাউনে নামানো হয়, সে কিন্তু হার্ড হিটার বা আর্লি হিট করে। তো সে যদি আর্লি হিট করে আউট হয়ে যায় তখন কিন্তু অন্য একটা ব্যাটসম্যান এসে 2 ডাউনে ধরতে পারে, অন্যান্য ধরতে পারে, বাবর আজম বিশেষ করে। সেটাও কিন্তু পাকিস্তান করে না, তাকে কিন্তু সেই চাপের মধ্যে নিয়ে আমাদের বাংলাদেশের তহিদুলের মতো নামানো হয়। তো পাকিস্তান বাংলাদেশ কিন্তু এই ভুলগুলা করে, সেই খেসারত কিন্তু দেয়। পাকিস্তান 2007 সালে যেমন প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সাথে হেরে ওয়ানডে বিশ্বকাপ থেকে ঘন্টা বেজে গিয়েছিল, সেই আভাসটা কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের সাথে হেরেও পেয়েছে। কারণ পাকিস্তানের কিন্তু এই ম্যাচটা হারার কারণে বাঁচা মরা লড়াই, পরে 3টি ম্যাচ থেকে কিন্তু 3টে জিততে হবে কাগজে কলমে। আর যদি 2টি জিতে পাকিস্তান, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রকেও পরে 2টি থেকে 2টি হারতে হবে। আর যুক্তরাষ্ট্রের কিন্তু একটা ম্যাচ আয়ারল্যান্ডের সাথে আছে, সেই ম্যাচটা কিন্তু যুক্তরাষ্ট্র ইজি ভাবে জিততেও পারে। কারণ আয়ারল্যান্ড কিন্তু যুক্তরাষ্ট্রের মতো ইদানিং এত ফর্মে নেই। বাংলাদেশের সাথে কিন্তু যুক্তরাষ্ট্র সিরিজ জয়লাভ করেছে, আয়ারল্যান্ড কিন্তু বাংলাদেশের সাথে সিরিজ জয়লাভ করতে পারে না, হোয়াইট ওয়াশ হয়েছে। তো যুক্তরাষ্ট্র প্রথমে টসে জিতে কিন্তু পাকিস্তানকে প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। গত ম্যাচে কিন্তু যুক্তরাষ্ট্র 190+ রান করেও সেকেন্ড ইনিংসে জয়লাভ করছে। মূলত এই কারণে কিন্তু এই পিচে খেলা হয়েছে, এই কারণে কিন্তু তারা আগে পাকিস্তানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। তো পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার বলবো আমি রেজওয়ানকে, সে একটা ফ্রন্ট ফুট আর ব্যাক ফুটের বল যদি এখনো পাকিস্তানের ওপেনারকে বোঝানো হয় তখন কিন্তু আপনি বুঝবেন। একটা বল যখন আমরা জানি লাফিয়ে উঠে তখন কিন্তু আপনি ব্যাক ফুটে চলে যেতে হবে। ব্যাক ফুটে চলে যে আপনি বলটা ছাড়েন বা স্টিয়ার করেন তখন কিন্তু আপনি এই সমস্যাটা পড়বেন না। যখন আপনার বলটা লাফিয়ে উঠছে তাও কিন্তু মনে করছে আমি আমেরিকার সাথে খেলি, আমি বলটা ডিফেন্স করে দিই সামনে, সে কিন্তু তার খেসারত দিয়েছে। তার সেই ক্যাচটা কিন্তু দুর্দান্ত ভাবে স্টিভেন টেইলর
এক হাতে লুফে নেয়, সেটা বারমুডার এক প্লেয়ার 2007 সালে ওয়ানডে বিশ্বকাপে নিয়েছিল। সেই প্লেয়ারটা কিন্তু স্টিভেন টেইলরের থেকেও কিন্তু আরো মোটাকাটা ছিল। তো 2007 সালে সে স্মৃতি কিন্তু আজকে আসলো স্টিভেন টেইলরের এই ক্যাচটা নেওয়াতে। আবার 2007 সালে কিন্তু পাকিস্তান প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের কাছে হেরে, তারপর কিন্তু বব উলমার পাকিস্তানের কোচ তৎকালীন ছিল, তাকে কিন্তু রহস্যজনক মৃত্যু একটা হয়েছিল তারপরে দিন হোটেলে। সেই হোটেলের কথা আজকে আমার এই ম্যাচ পরাজয়ের পাকিস্তানের পরাজয় পরে আমার ভাবতেছে পাকিস্তানের টিমে কি আরো কোনো অঘটন আছে কিনা। কারণ সামনের ম্যাচ কিন্তু পাকিস্তানের ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তান সামনের ম্যাচটা হারে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র 6 পয়েন্ট নিয়ে পাকিস্তান যদি পরে দুইটা ম্যাচও কানাডা আয়ারল্যান্ডের সাথে জয়ও লাভ করে, তখন কিন্তু রান রেটের হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে আসতে হবে। আর যুক্তরাষ্ট্র যদি পরে দুটি ম্যাচ হারে, তখন যে এই রান রেট হবে, নাহলে পাকিস্তান কাগজে কলমে এই বিশ্বকাপতে বাদ হয়ে গেল। অন ডাউনে আসে ওসমান খান। সে কিন্তু এসে আয়ারল্যান্ডের সাথে কিছুদিন আগে খেলে আসছে, বা ইংল্যান্ডের সাথে রান পায়নি, তাদের মতো খেলা শুরু করে 3 বলে 3 বল না দেখে কিন্তু হিট করতে যায়, তখন কিন্তু সে আউট হয়ে যায়। তারপর ফখরুজ্জামান তার স্বাভাবিক খেলা যেটা বলবো, 7 বল 11 রান করে একটি কিন্তু বিশাল ছক্কা ছিল। সে যদি ওপেনিং এ নেমে চাপ না নিয়ে খেলতো, তখন কিন্তু তার রেজাল্টটা, তার ইনিংসটা অন্যরকম হতে পারত। তো ফখরুজ্জামান হচ্ছে বলির পাটা যাকে আমরা বলি, সে কিন্তু দলের ক্ষেত্রে বা কোচের ক্ষেত্রে অন ডাউন, ওপেনিং থেকে অন ডাউন, তারপর 2 ডাউনে চলে গিয়েছে। তার কিন্তু সেই জায়গাটা কোন রকমে মানে না। আর পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কি কারণে 4টা পেস বোলার খেলাইলো, এটা তারাই ভালো জানে। কারণ ইমাদ ওয়াসিম কিন্তু 4 ওভার বল করলে 22-25 রান দিয়ে 2-3টি উইকেট নেয়। আর আমরা জানি যুক্তরাষ্ট্রের যে ব্যাটিং লাইন, 7টা ব্যাটিং এর থেকে কিন্তু প্রথমের 5টা ডানহাতি, তো একটা লেফট আর্ম স্পিনার থাকলে কিন্তু বাড়তি সুবিধা পেত পাকিস্তান। যদি ইমাদ ওয়াসিম খেলতো, সেটা নিয়ে আমরা লাস্টে ভালো হিট করতে পারে, রান কম বলে বেশি রান করতে পারে। তাকে না নিয়ে কিন্তু পাকিস্তান আজকে অনেক বড় ভুল করেছে। তারপর আজম খান, সে কিন্তু ফর্মে নেই ইদানিং, পিসিএল পরে থেকে জাতীয় দলে আসা পরে সে ফর্মে নেই। তাকে কিন্তু বারবার চান্স দেওয়া হয়েছে, ইংল্যান্ডের সাথেও খারাপ করেছে, কিন্তু আজকে তাও তাকে নেওয়া হয়েছে। যে কিন্তু ডিফেন্সে করতে পারতেছে না, বোল্ড হচ্ছে, এলবি হচ্ছে, কিন্তু আজকে প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পরে একটি রিভিউ নষ্ট করে দিয়ে যায়। তারপরে ইফতেখার, সে 14 বলে 18 রান একটা ভালো ইনিংস খেলে। শাহিন শাহ আফ্রিদি শেষ দিক দিয়ে 16 বলে 23 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, 2টি ছক্কা ও একটি 4 মারের সাহায্যে। শাদাব খান, সে কিন্তু 24 বলে কিন্তু 40 রান করে, 25তম বলে সে আউট হয়, 3টি ছক্কা 1টি 4। তার ইনিংসের কারণে কিন্তু পাকিস্তান 159 রান নেন। না হলে কিন্তু পাকিস্তান প্রথমে এক সময় মনে হয়েছিল যে 120 করতেও কষ্ট হবে। বাবর আজমের সাথে কিন্তু তার একটা দুর্দান্ত জুটি হয়। তারপর যুক্তরাষ্ট্র ব্যাট করতে নেমে কিন্তু দুর্দান্ত ভাবে ইনিংস শুরু করে টেইলর আর প্যাটেল 38 বলে 50 রান করে শেষ মুহূর্তে আউট হয়, 7টি 4 ও একটি ছক্কার সাহায্যে। টেইলর 16 বলে 12 রান করে আউট হয়ে যায়। এছাড়া ঘোষ, সে 26 বলে 35 রানের কার্যকরী একটা ইনিংস খেলে কিন্তু ইউএসকে জয়ের বন্দরের লাইনটা তৈরি করে দেওয়া যায়। এছাড়া গত ম্যাচের জনস 26 বলে 36 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে কিন্তু যুক্তরাষ্ট্রকে সুপার ওভারের পর্যায়ে নিয়ে যায়। তারপর নীতিশ কুমার, সে 14 বলে 14 রান করে কিন্তু লাস্টে বলটাই কিন্তু সে একটা দুর্দান্ত 4 মেরে সুপার ওভারের সেই রাস্তা তৈরি করে দেন। না হলে কিন্তু পাকিস্তান সুপার ওভারের আগে জিততে পারতো। লাস্টে বলে যেহেতু 4, পাকিস্তান অধিনায়ক অনেক ভুল করছে। আপনার ফিল্ডার 5টা আপনি বাইরে রাখতে পারবেন সার্কেলের, তো আপনি মিড অফে আপনি রাখছেন, লং অফে না রেখে। লং অফে কিন্তু ফিল্ডার থাকবে, এটা স্বাভাবিক ভি। তো আপনি স্বাভাবিকভাবে যদি ফিল্ডিংটা না রাখেন, এদিক দিয়ে কিন্তু একটা ইউকার বল তুলে দিলেই 4 হয়। সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান নীতিশ কুমার করেছে, সেই 4-এর জন্য কিন্তু সুপার ওভার হয়েছে। নাহলে কিন্তু পাকিস্তান আর ম্যাচটা 1 রান 2 রানে জিতেও যেতে পারতো। তো এই হারে পরে কিন্তু পাকিস্তানের 12টা বেজে গেছে, এই টুর্নামেন্টে থেকে বিশ্বকাপের থেকে বিদায় ঘন্টা বেজে গেছে আমি মনে করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।